ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা মানে সময় সেরা 11 নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো জেনজিকে পাশে পেতে এবার আসরে আরএসএস। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তের 2000 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলবেন সংঘপ্রধান মোহন ভাগবত। 2021 সালের পর এই প্রথমবার এত বড় মঞ্চে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘপ্রধান। বর্তমান পরিস্থিতিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ, জেনজির আন্দোলনে উত্তাল হয় দিল্লির যন্তর মন্তর। শেষ পর্যন্ত পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার জেনজিদের মন বুঝতে আসরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। जंजी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है। মন বুঝতে হবে জেনজির, এই বার্তা আগেই দিয়েছিলেন মোহন ভাগবত। এবার তিনি নিজে কথা বলবেন 15 থেকে 19 বছরের 2000 পড়ুয়ার সঙ্গে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠান, উদ্যোক্তা ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস। দেশের 100 শহরের ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সংঘপ্রধান। 2021 সালের পর ফের এত বড় মঞ্চে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা। আজকের প্রজন্মের সামনে প্রযুক্তি বেশি এসেছে, তথ্য বেশি এসেছে, টেকনোলজি এবং ইনফরমেশন বেশি আছে, সেই সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও বেশি আছে। তাই দেশের উন্নয়নের জন্য অবশ্যই এই ধরনের পারস্পরিক বোঝাপড়া এবং তাদের প্রয়োজন, তাদের ভাবনা, তারা কিভাবে দেশের জন্য ভাবে সেটা বোঝা উচিত। পূজনীয় সরসংঘচালকজির এই যে কার্যক্রম, সেটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক পক্ষই পৌঁছানোর চেষ্টা করছে জেনজির কাছে, এবং যে বার্তা মোহন ভাগবত ঠিক ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার আগে বলেছে যে এদেরকে বোঝাতে হবে, এদের ইমোশনকে বুঝতে হবে, এদেরকে নির্দেশ আদেশ বা ডিকটেট করলে চলবে না। আর যেহেতু 2029-এর ভোট ব্যাংক যদি দেখা যায়, সেখানেও এরা বড় ফ্যাক্টর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সব পক্ষই, অর্থাৎ বিজেপির তরফ থেকেও আমরা যেরকম দেখতে পাচ্ছি তারা জেনজির কাছে পৌঁছে যাচ্ছে, স্বয়ং প্রধানমন্ত্রী পৌঁছে যাচ্ছেন। आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्नों को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলই চাইছে জেনজির মন ছুঁতে, রিল বানিয়ে সরাসরি ছাত্রদের মাঝে পৌঁছে গিয়ে রকমারি উদ্যোগ। কিন্তু কেন? 2029-এর ভোটে এই জেনজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখন যারা মিলেনিয়াল আছে, অর্থাৎ যারা 1997-এর আগে জন্মগ্রহণ করেছে, সেই যারা রয়েছেন তাদেরকে ছাপিয়ে যাবে জেনজি। আরেকবার বলে দিই, মিলেনিয়াল কারা? মিলেনিয়াল হচ্ছে 1997-এর আগে যাদের জন্ম, 81 থেকে 97-এর মধ্যে হচ্ছে মিলেনিয়াল, এবং 97 থেকে 2012-র মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে জেনজি। পরিসংখ্যান বলছে পরবর্তী লোকসভা ভোটের সময় মানে 2029-এ ভারতের জেনজির জনসংখ্যা প্রায় 38 কোটি ছুঁয়ে ফেলবে। দেশের প্রতি 4 জন ভোটারের একজন হবেন জেনজির প্রতিনিধি। 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা পৌঁছবে প্রায় 26%। যাঁরা দেশের ভবিষ্যৎ, দেশ পরিচালনায় তাঁদের সঙ্গে নিয়ে চলতে চায় সংঘ। নিউজ 18 বাংলা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে নিশানা করতে গিয়ে কটাক্ষ স্ট্যালিন পুত্র উদয়নিধি, জানিয়ে তামিল ভূমে বিতর্কের ঝড়। নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ তামিলনাড়ুর বিরোধী দলনেতার বিরুদ্ধে। সকালে আটক, বিকেলে জামিন। দিনভর খবরে স্ট্যালিনের ছেলে। দেশ জুড়ে প্রশ্ন, রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে কোথায় থামতে হয় তা জানেন কজন? என்ன போய் கேஸ் போடலாம், எங்க தண்ணி வருதோ இல்ல அங்க தண்ணி வரணும், காவிரி சொன்னேன்। জননেতা হতে গিয়ে কি লিমিট ক্রস করে ফেলেছিলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি? எங்க தண்ணி வருதோ இல்ல அங்க தண்ணி வரணும்,
তাঞ্জাভুরের সভা থেকে তার বক্তব্য ঘিরে দেশ জুড়ে শোরগোল, বিভিন্ন মহলে সমালোচনা, নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ, যার জেরে কিছুক্ষণের জন্য হলেও হাজতবাস করতে হলো তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ছেলেকে। মঙ্গলবার সকালে ডিএমকে নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের চেন্নাইয়ের বাসভবনে পৌঁছে যায় পুলিশ। তাকে আটক করা হয়। উদয়নিধির মন্তব্য ঘিরে আগেই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। মঙ্গলবার তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু এ নিয়ে উত্তাল দ্রাবিড়ভূম। বিতর্ক এমন জায়গায় পৌঁছেছে যে সোশ্যাল মিডিয়ায় এখন অনেকে উদয়নিধিকে ভালগার নিধি পর্যন্ত বলছেন। শুরুটা হয়েছিল তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচি ঘিরে। সেখানে কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিজয় সরকারকে আক্রমণ করছিলেন উদয়নিধি। মুখ্যমন্ত্রী বিজয় উদাসীন বলেও অভিযোগ করেন। তখন হঠাৎই সভাস্থলের ভিড় থেকে তৃষা তৃষা স্লোগান ওঠে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কে তৃষা? ইনি তৃষা কৃষ্ণন, তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে একসময় জুটি বেঁধে প্রচুর হিট ছবি করেছেন। অনস্ক্রিন কেমিস্ট্রি 2 দশকের, অফস্ক্রিনেও দুজনের রসায়ন চর্চায় থাকে। মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তৃষাকে। উদয়নিধির প্রতিবাদ সভায় হঠাৎই তৃষার নাম। বক্তৃতা থামিয়ে ইঙ্গিতপূর্ণভাবে হাসেন উদয়নিধি। তারপরে এমন এক মন্তব্য করেন জানিয়ে শোরগোল পড়ে যায়। অনেকেই অভিযোগ করেন নারী বিদ্বেষী কুরুচিকর মন্তব্য করেছেন স্ট্যালিন পুত্র। বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন তিনি। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। என்ன போய் கேஸ் போடலாம்? ডিএমকে নেতাও আগাম জামিনের আর্জিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে আটক করে পুলিশ, পরে ছেড়েও দেওয়া হয়। এই প্রথম নয়, উদয়নিধি আগেও বিতর্কে জড়িয়েছেন। 2020 সাল কোভিড বিধি ভেঙে প্রচার ও আটক। 2023 সাল সনাতন ধর্ম নিয়ে মন্তব্যে দেশ জুড়ে এফআইআর। এবার তৃষা মন্তব্যে ঝড়। অনেকেরই প্রশ্ন, রাজনৈতিক বিরোধিতা এবং ব্যক্তিগত আক্রমণ, এই লক্ষণ রেখা কবে বুঝবেন নেতারা? নিউজ 18 বাংলা। তসলিমা নাসরিনের চোখে অগস্ট তার প্রত্যাবর্তনের মাস। তবে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা শেখ হাসিনার কাছে অগস্ট শোকের, অগস্ট ষড়যন্ত্রের। 2 বছর আগে 5ই অগস্ট দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। দীর্ঘ অজ্ঞাতবাসের পরে এবার হাসিনার সামনে আসার পালা। বেছে নিয়েছেন সেই 5ই অগস্ট দিনটিকেই। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে? বছর আগের 1 অগস্টে গোটা পরিবারকে হারিয়েছিলেন। আরেক অগস্টে তিনি দেশ হারালেন। প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2024-এর জানুয়ারির নির্বাচনে। বিতর্কে মোড়া ভোটে জিতে বাংলাদেশের ক্ষমতা ধরে রাখেন শেখ হাসিনা। বহাল রাখেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে 30% সংরক্ষণ। তারই বিরোধিতায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকাতে আন্দোলনের ঢেউ। ক্ষোভের স্ফুলিঙ্গ বদলায় দাবানলে। তরুণ আন্দোলনকারীদের রাজাকারের নাতি বলে কটাক্ষ করেছিলেন হাসিনা। হাসিনার মন্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢালে। 2024-এর 1 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। জুলাইয়ের মাঝামাঝি পৌঁছে আন্দোলন হয়ে ওঠে রক্তক্ষয়ী। আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানি, রক্তপাত, গ্রেফতারি, হাহাকার। 16 জুলাই গুলি খান আবু সৈয়দ। 18 জুলাই
মীর মুগ্ধ সহ আরো 2 ছাত্রের মৃত্যু। পরিস্থিতি অগ্নিগর্ভ। বাঁধ ভেঙে যায় 4 আগস্ট। আন্দোলন এবার অসহযোগের। ঢাকা, সাভার, উত্তরা, মিরপুর, কুমিল্লা, ফেনী, নরসিংদী, বগুড়া বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। একাধিক মৃত্যুর অভিযোগ ওঠে। ওই সন্ধে নিরাপত্তা বাহিনীকে কঠোর হাতে আন্দোলন মোকাবিলার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীরাও ঠিক করে মার্চ টু ঢাকা কর্মসূচি হবে পরদিনই। ততদিনে সংরক্ষণ বিরোধিতা বদলে গিয়েছে হাসিনা বিরোধিতায়। 2024-এর 5ই আগস্ট ভোর থেকে ঢাকার রাস্তায় জনসমুদ্র। অভিমুখ গণভবন, হাসিনার বাসভবন। গণভবনে বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে হাসিনা। ইস্তফার কথা উঠতেই না রাজি হচ্ছিলেন না মুজিব কন্যা, কিন্তু উপায় নেই। হাসিনাকে বোঝালেন তার বোন, ছেলে। গোয়েন্দা রিপোর্ট পৌঁছলো মাত্র 45 মিনিট সময় জনসমুদ্র আছড়ে পড়বে গণভবনে। দুপুর 12টা বোন রেহানাকে নিয়ে গাড়িতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তুলে দেন ইস্তফাপত্র। এরপর হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন হাসিনা। হাসিনাকে উচ্ছেদ, মুজিবের মূর্তিতে হাতুড়ি। একে একে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা। হাসিনা বিদায়ের পরে কতটা বদলেছে বাংলাদেশ? ছাত্র আন্দোলন বাংলাদেশের 24-এ আমাদের বোকা বানিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা উঠিয়ে দিতে চাইছে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। নিউজ 18 বাংলা। বিজেপিকে হারিয়ে বিধায়ক প্রশান্ত কিশোর প্রথমবার ভোটে জয় ভোট কুশলীর। নিউজ 18-এ এক্সক্লুসিভ পিকে। कई राज्यों में दूसरे के सरकार बनाने और मुख्यमंत्री बनाने में मदद करने वाले प्रशांत किशोर अब खुद विधायक बन गए हैं। प्रशांत जी, आप बांकीपुर से विधायक बन गए हैं और आपने बीजेपी के गढ़ में सेंध लगा दिया है। बीजेपी ने अपना किला खुद ही तोड़ा है, गलत निर्णयों से, गलत व्यक्ति को बिहार में मुख्यमंत्री बनाकर, अपना राजनीतिक अहंकार दिखाकर और कहीं ना कहीं जनता को टेकन फॉर ग्रांटेड लेकर। इस चुनाव में जेएनजी का साथ मिला है आपको? नहीं, साथ तो मिला है, वोट कितना मिला मैं ये नहीं जानता हूँ। एक सेंटिमेंटल जो जंतर मंतर पर हुआ या पटना में भी जो लाठीचार्ज चली या जो ओवरऑल देश में माहौल है उसका असर तो पड़ता ही है। प्रशांत किशोर का रोड मैप क्या है बांकीपुर को लेकर? बांकीपुर का रोड मैप को लेकर बिल्कुल क्लियर है। 3-4 बातें जो मैंने बताई है कि विधायक और विधायकी से जुड़े हुए मामलों में बांकीपुर में अब भ्रष्टाचार नहीं होगा। दूसरी बात, विधायक के तौर पर, जनप्रतिनिधि के तौर पर मेरे आचार विचार व्यवहार से बांकीपुर के लोगों को शर्मिंदगी नहीं होगी। तीसरी बात मैंने कही है कि बांकीपुर में जो सबसे पहले मेरी प्राथमिकता है कि यहाँ पर शिक्षा की व्यवस्था को सुधारा जाए। बांकीपुर भी अन्य दुनिया के देश के अन्य शहरों की तरह, बेंगलोर की तरह, हैदराबाद की तरह बेहतर कैसे बने, इसका एक ब्लूप्रिंट बनाकर जारी करेंगे ताकि आने वाले 5 साल 10 साल में सरकार उसका अगर चाहे तो उसका इस्तेमाल करके बांकीपुर को बेहतर बना दे। आपने चुनाव प्रचार के दौरान भी कहा था कि ये जो इलेक्शन है, बाई इलेक्शन, ये रेफरेंडम होगा आगे के चुनाव का। बिहार में भाजपा का पहली बार मुख्यमंत्री बना और भाजपा के राष्ट्रीय अध्यक्ष के सीट पर, उस सीट पर जहां 30 वर्ष से भाजपा हारी नहीं है, वहां पर चुनाव हो रहा है। और वो चुनाव अगर भाजपा इतनी बुरी तरीके से हार जाए, सिर्फ चुनाव ना हारा है, हर बूथ हार जाए, तो निश्चित तौर पे ये रेफरेंडम है। ये दिखाता है कि जो सम्राट चौधरी का चेहरा है, जो उनकी नीतियां हैं, जो जिस तरह से सरकार चल रही है, उससे जनता कितनी खुश है। विपक्ष का चेहरा बनेंगे प्रशांत किशोर?
हम बिहार के हर उस आदमी का चेहरा हैं जिसके साथ सरकार या व्यवस्था अन्याय कर रही है। आप दो लोगों पर हमेशा सवाल बिहार में खड़ा करते रहे, एक तरफ सम्राट चौधरी, दूसरी तरफ तेजस्वी यादव। दोनों में अगर किसी एक को चुनना होगा तो आप किसको चुनिएगा? किसी को नहीं चुनेंगे, चुनना होता तो उनके साथ होते। हम क्यों चुने? हमारी मजबूरी नहीं है। लोग इसलिए इन लोगों को चुनते हैं कि उनको अपना राजनीतिक कैरियर बनाना होता है। हम यहाँ राजनीतिक कैरियर बनाने नहीं आए हैं। हम हारना हमको मंजूर है, हमको जनसुराज बंद करना मंजूर है, लेकिन समझौता नहीं करेंगे। এনসিপিআই এর 3 মুসলিম সাংসদের চরম বিড়ম্বনা। আবু তাহের, খলিলুর রহমান আর ইউসুফ পাঠান। অস্বস্তিতে মুর্শিদাবাদের 3 সাংসদ। এনসিপি চায় বিজেপি নেতৃত্বে এনডিএতে যেতে। আবু তাহেররা বলছেন এনসিপিআইতে আছি, এনডিএতে নেই। আজও এনডিএর বৈঠকে নেই 3 সাংসদ। মাথায় ঘুরছে সংখ্যালঘু ভোট, মন চাইছে শাসকের সঙ্গে জোট। মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তারা আরো আমরা পিছিয়ে যাব। এনসিপিআইতে আছি, এনডিএতে নেই, নিজেদের অবস্থান জানিয়ে দিলেন আবু তাহের, খলিলুর রহমানরা। আপনাদের শোনাচ্ছিলাম। এবং আজও এনডিএর বৈঠকে যোগ দেননি তারা। আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেই হবো। সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এনডিএর আজও মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। মুর্শিদাবাদের এনডিএর মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআইয়ের স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইয়ের সঙ্গে থাকার সুবিধা বেশি। কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং, 12টায় পৌঁছবে। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, মানে তাদের দাবি অনুযায়ী তারা বলছেন তারাই আসল তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেসেও তো সংখ্যালঘু বিধায়করা রয়েছেন। তাহলে সংখ্যালঘু বিধায়ক বলে আলাদা করে আবু তাহের, ইউসুফ পাঠান বা খলিলুর রহমানের আলাদা করে অসুবিধা হচ্ছে কেন? সাংসদ হওয়ার, সংখ্যালঘু সাংসদ হিসেবে তাদের অসুবিধা হওয়ার কারণটা কি? যদি সংখ্যালঘু বিধায়কদের কোনো অসুবিধা না হয়ে থাকে, কারণটা খুব স্পষ্ট। এক, বিধানসভার ভিতরে ঋতব্রত তৃণমূলের নেতৃত্বে যে শিবির, ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূলের শিবির, তার সঙ্গে বিজেপির কোনো প্রকাশ্য গা ঘষাঘষি নেই, কোনো মাখামাখি নেই। বরঞ্চ বিভিন্ন ইস্যুতে কিছু অন্তত, মানে তৃণমূল কংগ্রেসের ভার্সানেই বলছি, কালীঘাট তৃণমূলের ভার্সানেই বলছি, ছদ্ম বিরোধিতা অন্তত আছে। কিরকম? ওয়াকআউট আছে, আমরা দেখেছি এই বিধানসভা অধিবেশনে ওয়াকআউট হতে দেখেছি। সে যে বিধানসভা অধিবেশনে বাজেট পেশ হয়েছে, ওয়াকআউট করতে দেখেছি আমরা ঋতব্রত তৃণমূলের বেশ কিছু বিধায়কদেরকে। ওয়াকআউট করা নিয়ে যদিও মাঝখানে কিছুটা বোধহয় সংশয় তৈরি হয়েছিল, কে যাবেন না ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষমেশ ওয়াকআউট হয়েছে। অর্থাৎ সরকারের সঙ্গে তারা যে সব বিষয়ে একমত নন, এটা কালীঘাট তৃণমূলের ভার্সনে আবার বলছে, এটা ছদ্মভাবে হলো তারা দেখাতে পারছেন। যদিও কালীঘাট তৃণমূল মনে করছে এটা ছদ্ম বিরোধিতা, কিন্তু এই ছদ্ম বিরোধিতার অবকাশটুকুও তো সাংসদদের নেই। এনসিপিআই এ জয়েন করা, যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদদের নেই। ইউসুফ পাঠান, খলিলুর রহমান অথবা আবু তাহেরেরও নেই। তার কারণ তাদেরকে স্পষ্টতই এনসিপিআইতে জয়েন করলে, এনসিপিআই যেহেতু এনডিএর অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে বিজেপির সঙ্গে গিয়ে বসতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম প্রথম সারিটি আলো করে বসে আছেন, কাকলি ঘোষ দস্তিদার এনডিএর মিটিংয়ে একেবারে প্রথম সারি আলো করে বসে আছেন। এবার আবু তাহের, খলিলুর রহমান অথবা ইউসুফ পাঠানদের সমস্যাটা কোথায়? 61%-রও বেশি সংখ্যালঘু মানুষের বাস মুর্শিদাবাদ জেলায়। শেষ জনগণনা অনুযায়ী, যেটা সবে শুরু হয়েছে, সেটাতে কি আসবে আমরা জানি না এখনো পর্যন্ত, কারণ অনেকেই বলেন ডেমোগ্রাফি নাকি আরো চেঞ্জ হয়েছে। সেরকম একটা জেলা থেকে নির্বাচিত এরা স্পষ্টতই যে এই খারাপ বাজারেও তৃণমূল কংগ্রেসের 2024-এর নির্বাচিত 3 সাংসদ, তাদেরকে যে মাথায় রাখতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক, মানে সে কালীঘাট তৃণমূলই বলি অথবা তৃণমূলের প্রতীকে জিতে এসে তৃণমূল ছেড়ে চলে যাওয়াদেরই বলি, যারা জিতেছেন তো সবাই এক প্রতীকে এবং একটাই কথা বলে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সেই সংখ্যালঘু ভোট ব্যাংককে ছেড়ে এরা নিজেদের এলাকায় যাবেন কি করে? যদি 2029-এ এদের আরেকবার নির্বাচিত হওয়ার সামান্যতম বাসনা থাকে, আচ্ছা ছেড়েই দাও 29 পর্যন্ত, সাংসদ হিসেবে নিজের এলাকায় যেতে হবে তো, সাংসদ তহবিলের কাজ করাতে হবে তো, সেই যাওয়াটুকুও সমস্যার হয়ে যাবে। তার কারণ এরা সবাই ভোট পেয়েছেন
শুধুমাত্র উগ্র বিজেপি বিরোধিতার জন্য। সেই উগ্র বিজেপি বিরোধিতার কথা বলে সেই টোকেনে ভোট পাওয়া তৃণমূলের 3 মুর্শিদাবাদের সাংসদ, সোজা কথায় নবাবের জেলার 3 নায়েব, তারা এখন এই মুহূর্তে যদি সংসদে গিয়ে বসে থাকেন এনডিএর একেবারে প্রথম সারির আসনগুলো আলো করে, তাহলে নিজের এলাকার মানে নিজের নির্বাচনী ক্ষেত্রের তাদেরকে যারা নির্বাচিত করেছেন সে নির্বাচকদের কাছে মানে সাধারণ মানুষের কাছে সোজা কথায় মুসলিমদের কাছে মুখ দেখাবেন কি করে? এই মুখ দেখানোর অস্বস্তিটাই এবং প্রকাশ্যে গা ঘষাঘষি করতে হওয়াটাই তাদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে। তারা খাচ্ছেন কিন্তু গিলতে পারছেন না, এনসিপিআই আছেন কিন্তু এনডিএতে যেতে পারছেন না। আবার কখনো বলছেন এনসিপিআই আছে এনডিএতে নেই, কখনো বলছেন এনডিএ তো নেই, এনসিপিআই তো না থাকলেই বোধহয় ভালো হয় যদি সেই এনসিপিআই এনডিএর সঙ্গে চলে যায়। ফলে এনসিপিআই এর ভিতরে যারা সেই মুহূর্তে ঢুকে পড়েছিলেন তৃণমূল থেকে দলে দলে নাম লিখিয়ে, তাদের মধ্যে অন্তত এই 3 জন মুসলিম সাংসদ যে ভালো নেই, তাদের মুখ এক কথা বললে মন অন্য কথা বলছে, মস্তিষ্ক আরেক কথা বলছে, এটা অন্তত স্পষ্ট। এনসিপিআই এনডিএ এই যে একটা বিতর্ক চলছে, নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে কিছু দিক দিশা কি সমস্যা? এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনো আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। আমাদের সাথে যারা যোগাযোগ করেছে তার মধ্যে একজনও যায়নি। আমাদের সাথে কন্টিনিউ গতকালকেও মিটিং হয়েছে এমএলএ হোস্টেল, অর্থাৎ তাদের সাথে আমাদের যে যোগাযোগ এবং তারা যে আসতে ইচ্ছুক সেটা কন্টিনিউ পজিশনেই রয়েছে। কিন্তু যে আসতে গেলে যে সংখ্যক বিধায়ক আমাদের লাগবে, না হলে তাদের বিধায়কশিপটা ক্যান্সেল হয়ে যাবে, সেই সংখ্যক না হওয়া পর্যন্ত আমরা চাই না তারা আসুক এবং তাদেরকেও আমরা সতর্ক করেছি যে তোমরা যদি এখন আসো তাহলে তোমাদের বিধায়ক পদটা খারিজ হয়ে যাবে দলবিরোধী আইনের অনুযায়ী। তাই আমরা ওয়েট করছি, আরও কিছু বিধায়ক আমাদের সাথে অ্যাড হওয়ার কথাবার্তা চলছে। ওই 46 জন বিধায়ক হয়ে গেলেই আমরা একত্রিতভাবে আমরা সকলকে জয়েনিং করবো। আমি আপনাকে বলছি তো একদম চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ করবো, 46 জনের বেশি বিধায়ক এই ঋতুব্রত তৃণমূল থেকে এরা এসে যোগদান করছে। নয়া শিক্ষাবর্ষে তোষণমুক্ত সিলেবাস, বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, দাবি উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আমরা ঢাকার সিলেবাস তৈরি করব না, এটা রিজলভ আমাদের আছে। আশা করব যাদের হাতে এই দায়িত্ব, গুরু দায়িত্ব মাননীয় দীপকদা দিয়েছেন, অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়, আপনাদের প্রত্যেকের মতামত নিয়ে কথা বলে প্রথাগত জ্ঞান নিয়ে যুগানুকূল বৈজ্ঞানিক শিক্ষার সংমিশ্রণে এমন সিলেবাস তৈরি করবেন যাতে জেন আলফাও তাতে আকর্ষিত হয়। 2রা জানুয়ারি বই দিবস পালন সরকারের, ওই দিন স্কুল পড়ুয়াদের দেওয়া হবে বই, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মা। আগামী 2027 সালের 2রা জানুয়ারি বুক ডে, বই দিবস হিসেবে এটা আমাদের দপ্তর পালন করে আসছে। এটি একটি ভালো বিষয়। 2 তারিখে বই দিবস, বই দিবস মানে সকলের হাতে বই পৌঁছে দিতে হবে। তার আগে প্রত্যেকটি বিদ্যালয়ে বই পৌঁছে যাবে, সেটিকে নিশ্চিত করবার জন্য যত দ্রুত করা যায় তত দ্রুত আমরা অনুরোধ করেছি সিলেবাস কমিটিকে আমাদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবার, এখানেই গভীর সমুদ্র বন্দর তৈরি করছে রাজ্য সরকার। বন্দর হলে বাড়বে কাজের সুযোগ, উন্নত হবে এলাকা, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আমি পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখছি। ওখানে যদি আমরা কাজ পাই খুব ভালো হয়, মহিলারা উপকৃত। মুখ্যমন্ত্রী তো আমাদের কাঁথি, যেহেতু আমাদের এলাকার মানুষ, ওই যেন আমাদের এলাকার সবার কথা মাথায় রেখে উনি যেন কাজকর্ম করে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবার মন্দারমণি এবং বগুড়ান জলপাই সমুদ্র সৈকতের মাঝে বিস্তীর্ণ অংশ, মূলত দক্ষিণ পুরুষোত্তমপুর। এখানে গভীর সমুদ্র বন্দর তৈরি করছে রাজ্য। রাজ্য বাজেটে ঘোষণার পরই শুরু হয়েছে তৎপরতা। এই এলাকা থেকে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের চাউলখোলা মাত্র 8 কিলোমিটার। 11 কিলোমিটার গেলেই কাঁথি রেল স্টেশন। সমুদ্র বন্দরের জন্য রাস্তা ও রেলপথ সম্প্রসারণের অতিরিক্ত জমি বাছার কাজ চলছে।
দেখে শুনে মনে হচ্ছে সবারই খুব শুভেচ্ছা যে এখানে পোর্টটা তাড়াতাড়ি হোক। এখানকার লোকের দীর্ঘদিনের একটা আশা যে এখানে পোর্ট হবে। এই জায়গাটা খুব সুন্দর, খুব একটা এখানে যে জমি নিয়ে অসুবিধা হবে এমন কোনো কিছু না। এত সুন্দর জমিটাতে একদম আইডিয়াল ফর পোর্ট কানেক্টিভিটি। আমাদের দেশে কাজের অপেক্ষায় তো বহু মানুষ, আমার মনে হয় এটা সিদ্ধান্তের দিক থেকে ঠিক সিদ্ধান্ত, ভালো হবে। এখানে জমি অধিগ্রহণ আমরা অনেক সহজে করতে পারবো। বন্দর তৈরি হলে বাড়বে কাজের সুযোগ, উন্নত হবে এলাকা, আশায় বুক বাঁধছেন স্থানীয়রাও। আমার মনে হয় ওখানে যদি আমরা কাজ পাই খুব ভালো হয়, মহিলারা উপকৃত। মুখ্যমন্ত্রী তো আমাদের কাঁথি, যেহেতু আমাদের এলাকার মানুষ, ওই যেন আমাদের এলাকার সবার কথা মাথায় রেখে উনি যেন কাজকর্ম করে। এটা মানে স্বপ্নের প্রকল্প, রাজ্যে একটা বিপ্লব আনতে চলেছে এবং এই দ্রুত বাস্তবায়ন করতে হবে। মানুষ তারা সঙ্গে আছেন, ওই জমি দেওয়ার জন্য বা সরকারকে সহযোগিতা করার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। ডেডলাইন মেনে সমুদ্র বন্দর গড়ার কাজ শুরু হবে। মূল কাজ শুরুর আগে তৎপরতা চলছে প্রশাসনের সব মহলে। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। Weather update presented by Salico. সালিকল মলম সহ নিবেদন করছে তালমিছরি মানেই দুলালের তালমিছরি, লেবেলে দুলালের